হচ্ছে ফিজিক্যাল ওয়েলনেস, একটা হচ্ছে মেন্টাল ওয়েলনেস, একটা হচ্ছে সোসাইটিয়াল ওয়েলনেস। সো উই কন্ট্রিবিউট ওয়েলনেস ইন মেনি ফর্ম। সো ফিজিক্যাল ওয়েলনেসের যদি আমরা ধরি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হেলদি ইটিং। ইট স্টার্টস ফ্রম দেয়ার, অর মাইন্ডফুল ইটিং। আমরা কী খাচ্ছি, আজকালকার দিনে যদি আপনি দেখেন, আমি ক্যান্সারের সার্জারি করি, এখন উই আর প্রুভড বিয়ন্ড ডাউট যে ক্যান্সারের একটা কারণ হচ্ছে ওবেসিটি। ব্রেস্ট ক্যান্সার বলুন, সার্ভাইকাল ক্যান্সার বলুন, ওভেরিয়ান ক্যান্সার, কোলোরেক্টাল, ওবেসিটি ইজ আ কজ ফর মোস্ট ক্যান্সার্স। কিন্তু আমাদের আজকালকার দিনে প্রথম কথা হচ্ছে আমরা খাচ্ছি খারাপ, ফাস্ট ফুড, রিফাইন্ড সুগার, জাঙ্ক ফুড, তার সঙ্গে ল্যাক অফ এক্সারসাইজ। সো আমি প্রথম যেটা সবাইকে অ্যাডভাইস করি, মাইন্ডফুল ইটিং, কী খাচ্ছি সেটার উপর ধারণা, তার সঙ্গে হচ্ছে এক্সারসাইজ। সো বডির এক্সারসাইজ, মুভিং। আমরা জেনারেলি ডাক্তারদের কী বলি, সপ্তাহে যদি কেউ 100 থেকে 150 মিনিট এক্সারসাইজ করতে পারে, মডারেট ইন্টেন্সিটি, অ্যারোবিক, জিম, আমি এসব বলছি না, 5 ঘন্টা হাঁটো, সেটাও এক্সারসাইজ। সো ইউ আর লুকিং আফটার ইউ, অ্যান্ড দেন কামস ইউর মেন্টাল ওয়েলবিং। মেন্টাল ওয়েলবিং মানে হচ্ছে meditation, you know, whatever the form of mental well-being, because it's connected. Sleep hygiene, আমরা ডাক্তাররা সব জায়গাতে বলি ভালো করে ঘুমোতে হবে। এই যে ডিজিটাল সবসময় আমরা ফোন, আইপ্যাড, ল্যাপটপ নিয়ে ঘুমোতে যাচ্ছি, so stay away from that. So unless and until we have this conscious effort, যে শরীর ভালো রাখার জন্য খাওয়া, মন ভালো রাখার জন্য মেডিটেশন, এক্সারসাইজ করতে হবে এবং কনসিয়াসলি ঘুমটা বাড়াতে হবে, স্ট্রেস কমাতে হবে। দিস আর দ্য ফ্যাক্টরস উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন। তারপরে আজকে ক্যান্সার সময় ব্যাপারে কথাবার্তা, যে ক্যান্সার অ্যাওয়ারনেস, যে কোনো মেয়েদের আফটার 45 হ্যাজ টু হ্যাভ আ ম্যামোগ্রাম। কেননা আমরা এখন জানি ক্যান্সারে যত তাড়াতাড়ি ডিটেকশন হবে, তত তাড়াতাড়ি চিকিৎসা, তত তাড়াতাড়ি আরোগ্য লাভ হবে। তার জন্য মেয়েদের আমরা বলি একটা 45 একটা ম্যামোগ্রাম করার, রিপ্রোডাক্টিভ এজের প্যাপসমিয়ার জামাস ফর সার্ভাইকাল ক্যান্সার, যারা ক্রনিক স্মোকার, তাদের আমরা বলি এখন লো ডোজে একটা সিটি স্ক্যান করি, লাং ক্যান্সার আর্লি ডিটেকশন। যাদের বাড়িতে বাবা মা বা ঠাকুরদার কোলন ক্যান্সার আছে, তাদের 45 বছরের ঊর্ধ্বে একটা কোলোনোস্কোপি করা। 45 বছর ঊর্ধ্বে পুরুষ মানুষদের প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন করা প্রস্টেট ক্যান্সারের জন্য। সো এই অ্যাওয়ারনেসটা আমাদের আনতে হবে যে কী করে ভালো থাকবে। So it encompasses a lot of things, as I said, খাওয়া দাওয়া, exercise, diagnostic tests, screening tests, and so on and so forth. Dr. Subhayu Banerjee, Manipal Hospital, Dhakulia, Senior Consultant, GI Surgeon. Thank you. কন্টিনিউশনে বলবো, আমি গাইনি অনকোলজিস্ট। তো একজন অঙ্ক সার্জন হিসাবে হেলথ টিপস আমি বলবো না, সবার আগে ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ারনেসটা দরকার, বিশেষ করে মহিলাদের ক্যান্সারের জন্য। কারণ অনেক সময়ই আমরা দেখি যে আমাদের কাছে পেশেন্টরা আসে উইথ ফিমেল কাউন্টার, সরি মেল কাউন্টার, বাট তার হাজব্যান্ড কিংবা ছেলেদের নিজের প্রবলেমটা কিন্তু নিজেরা খুলেই বলতে পারে না। তো আগে প্রবলেম হচ্ছে সেটা নিজেদের কাছে আগে পরিষ্কার হতে হবে যে আমার প্রবলেমগুলো হচ্ছে, দেন কিন্তু ডক্টরের কাছে আসা উচিত। তো এখন মানে মেন যেটা মোস্ট কমন ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার। বারবার আমরা বলে আসছি যে 8 থেকে 9 মিনিটের মাথায় কিন্তু একজন মহিলা ইন্ডিয়াতে জরায়ু ক্যান্সারে মারা যাচ্ছে। তো এই অ্যামাউন্টটা অনেক বেশি, কিন্তু এটাই কন্ট্রাডিক্টরি, এটাই সবচেয়ে প্রিভেন্টেবল ক্যান্সার, যেটা আমরা 100% প্রিভেন্ট করতে পারি। তার জন্য দরকার কিন্তু অ্যাওয়ারনেস, তার জন্য দরকার হলো অ্যাওয়ারনেস। তো এটা কিন্তু এমন না যে কি খেলে আমার সার্ভাইকাল ক্যান্সার হবে না, আমি কি এক্সারসাইজ করি তাহলে কি আমার সার্ভাইকাল ক্যান্সার হবে না, আমি যদি ঠিক ঘুমোই আমার সার্ভাইকাল ক্যান্সার হবে না, এরকম নয়। এটার জন্য মেইন যেটা আছে, প্রথম ফার্স্ট অ্যাওয়ারনেস যে কি থেকে হয়। অ্যান্ড আমরা এখন জানি, মোটামুটি অনেকেই জানে একটা ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল আছে, এবং হেলথ মিনিস্ট্রি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু 14 বছরের অ্যাডোলেসেন্ট ফিমেলের জন্য আই থিঙ্ক 28শে ফেব্রুয়ারি থেকে অলরেডি ভ্যাকসিনেশন প্রোগ্রাম স্টার্ট করেছে, কিন্তু সেটা মোস্টলি 14 বছরের ফিমেলের জন্য। এরা ছাড়াও কিন্তু অ্যাডোলেসেন্ট ফিমেলরাই ভ্যাকসিনেশনটা নিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রায় 99% আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। আর যারা একটু এজেড বেবি, যারা মোর দ্যান 30 ইয়ার্স, তাদের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম দরকার, যেটা সুভাষ স্যার বললেন যে সার্ভাইকাল ক্যান্সারের যে কোনো ক্যান্সার। One out of 3 question তোমার কি মানে 1 out of 3 or 1 out of 4 individuals? 1 out of 2 I would say. 1 out of 2. So মানে এই ফ্যাটি লিভার থাকলে যেরকম লিভার খারাপ হওয়ার চান্স বাড়ে, ফ্যাটি লিভার থাকার মানে কিন্তু হার্ট অ্যাটাক চান্স বেশি। এই
It's a surrogate marker for more atherosclerotic events. So fatty liver begets more chance of getting a stroke, more chance of getting heart attack. So fatty liver থাকা মানে আপনার কোলেস্টেরল, ব্লাড প্রেশার সব কন্ট্রোলে রাখতে হবে, বডি ওয়েট কন্ট্রোলে রাখতে হবে। আর একটা জাস্ট অবজারভেশন, আমাকে একজন আমার পরিচিত বলেছিলেন যে কলকাতার মতন ওষুধের দোকানের কনসেন্ট্রেশন কোথাও নেই। আপনি ভারতবর্ষের অন্যান্য শহরে যাবেন, একটা ওষুধের দোকান বার করতে কিন্তু 2 মাইল হাঁটতে হবে। এখানে দেখবেন এক পাড়াতেই 3টে ওষুধ দোকান, তো সবগুলো চলছে। তো তার মানে পেটে ব্যথা ওষুধ, একটু সর্দি কাশি ওষুধ, তার হয়তো অ্যান্টিবায়োটিক, মানে অ্যাবিউজ অফ মেডিসিনস আমাদের মতন কলকাতা শহরে বোধহয় সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। Rule out neural tube defects. Okay, there is a test which we routinely now do to rule out Down syndrome. So we don't want ki bachara, some baby with any abnormality is born, because then it becomes a liability for the parents throughout their life. So এই সব টেস্ট গুলো আগে as she ages, ঠিক আছে? তো একটা বয়সের পর কিন্তু the number of eggs remaining becomes very less. So that leads to decreased fertility. So if somebody is planning to conceive, say after 35 years, so আমাদের কিন্তু একটা oocyte preservation বা oocyte freezing এর একটা concept এখন আছে, and many people are now freezing their eggs. It may be due to many reasons. Perhaps they have not yet found their partner. Perhaps they are not yet mentally ready to marry. Okay, perhaps they have to get financially ready. Okay, because planning a child means you have to plan. লিফটে চড়ি, একদম হাঁটি না, এখান থেকে ওখানে যাবো টু হুইলারে, এখান থেকে ওখানে যাবো, হাঁটি না। হচ্ছে না, কলকাতায় হাঁটাটা খুব সহজ। There are problems in walking also. But having said that, আমাদের মন থেকে হাঁটার স্পৃহাটা আমাদের কমে যাচ্ছে। আমরা শ্রম বিমুখ হয়ে পড়ছি, রাইট? as race, as nation. শহরের লোকের মানে আর্থিক স্বাস্থ্য ভালো বলি বোধ এইসব বোধহয় বেশি নাকি? আমি বলতে পারবো না, অর্থের প্রভাব সব জায়গাতেই আছে। অর্থের প্রভাব, অর্থ সবারই দরকার, কিন্তু অর্থ ছাড়াও এগুলোতে তো অর্থ প্রয়োজন নেই। কি ওর মানে ঘুমটা যদি আমি লাস্ট অব্দি রিলটা না দেখি তাহলে কি অর্থের প্রয়োজন? আমি বলছি অর্থ বেশি টাকার জন্য কিগুলো হচ্ছে সেটাই বলতে চাইছি। অর্থের অভাবে বেশি কি হচ্ছে? অর্থ বেশি টাকার জন্য এই ধরনের গুলো রিল দেখছে। অর্থ কম থাকলে হবে, এত কম থাকলে হবে। এটা আপনার তো এখন মোবাইলের এত কমে গেছে যে ওই কি বলে প্রোগ্রামটাও কি, এটাও কিন্তু এমন নয় যে আমি হেলদি থাকছি, আমি ফিট থাকছি, আমি এক্সারসাইজ করছি। সেটা ছাড়াও যেমন রুটিন ব্লাড টেস্টও হয় ইয়ারলি। সার্ভাইকাল ক্যান্সার যেহেতু একটা রিপ্রোডাক্টিভ অর্গানের ক্যান্সার, সেটা কিন্তু ব্লাড টেস্ট কিংবা একটা এক্সরে, একটা আলট্রাসোনোগ্রাফি করলাম তাতে ধরা পড়বে এরকম নয়। তো সেই বাধাটাও যেন পেরিয়ে আসে ফিমেলরা, সেটাই আমি বলবো। এর জন্য একটা প্যাপ স্মিয়ার কিংবা এইচপিভি ডিএনএ টেস্ট এগুলো দরকার, যেটা ইয়ারলি দরকার নেই, 3 to 5 ইয়ারলি দরকার। ইন্টারভ্যালটা অনেকটা বেশি। তো এটাও কোনো বাধা নয়, অ্যান্ড এটাতে লুকিয়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা ছাড়াও আমি আরেকটা দিকে যাবো, সেটা হলো ব্রেস্ট ক্যান্সার, কারণ এটা মোস্ট কমন ফিমেল ক্যান্সার। তো সেক্ষেত্রে যেমন ইয়াং পপুলেশন যারা মোর দ্যান 35 ইয়ার্স, তাদের জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশন দরকার। মাসে একটা দিন সেটা স্নানের সময় নিজেদের ব্রেস্ট এক্সামিনেশন দরকার। এবং যারা মোর দ্যান 45 ইয়ার্স, তাদের কিন্তু 2 বছরে একবার কিংবা বছরে একবার ম্যামোগ্রাম কিংবা আলট্রাসোনোগ্রাফি ব্রেস্ট করানো দরকার, যাতে আর্লি ডিটেকশন আমরা করতে পারি। এছাড়াও কিছু হেলদি লাইফস্টাইল তো লিড করতেই হবে, কারণ ওবেসিটি কিন্তু একটা ফিমেল ক্যান্সারের মোস্ট কমন কজ। ওবেসিটি, সেখানে কিন্তু অ্যাবনর্মাল ইস্ট্রোজেন তৈরি হয়, যেটা ফিমেল ক্যান্সারকে রিস্ক ফ্যাক্টর হিসেবে একটা মেইন ভূমিকা পালন করছে। তো ওয়েট ম্যানেজমেন্ট, হেলদি লাইফস্টাইল লিড করা, ডায়াবেটিস কমানো, হাইপারটেনশন কমানো, এগুলোকে কন্ট্রোলে রাখা, সবকিছুই কিন্তু ইভেন নট ফর অনলি হেলদি লাইফস্টাইল, এটা ক্যান্সার প্রিভেনশনও কিন্তু অনেকটা হেল্প করবে। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। মহিলাদের ক্ষেত্রে এখন স্মোক করাটা খুবই প্রবণতা বেড়েছে। সেটা গর্ভধারণের ক্ষেত্রে একটা সন্তানের উপর কতটা প্রভাব ফেলে? স্মোকিংটা যেটা বেড়েছে মহিলাদের এবং পুরুষের, এটা দুটোই কিন্তু যেটা প্রেগন্যান্সি, ফিউচার প্রেগন্যান্সির জন্য, ফিউচার ফিটাসের জন্য কিন্তু ভীষণ ডেঞ্জারাস, ঠিক আছে? আর এটাতে বেবি গ্রোথ কম হয়। হ্যাঁ, অনেক সময় তো প্রেগন্যান্সি আসতে সমস্যা হয়, কারণ এই যে স্মোকিংটা এগ আর স্পার্ম দুটোকেই নষ্ট করে দেয়। তো যার জন্য অনেক সময় প্রেগন্যান্সি আসতেও সমস্যা হয়। প্রেগন্যান্সি এসে গেলে
গেলেও অ্যাবর্শনের চান্সেস বেড়ে যায়। হ্যাঁ, অ্যাবর্শন নাও হলে বাচ্চার যে গ্রোথটা, পেটের মধ্যে যে গ্রোথটা হচ্ছে গর্ভের মধ্যে, সেইটা খুব হ্যাম্পার করে। তো ডেফিনেটলি স্মোকিং কিন্তু মা বাবা দুজনাকে যখনই ওরা প্রেগন্যান্সি প্ল্যান করছে 6 মাস আগে কিন্তু এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া উচিত। নিজেদের নিউট্রিশনের ধ্যান রাখা উচিত, টাইমে খাওয়া উচিত, টাইমে ঘুমানো উচিত, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অয়েলি ফুড, যেগুলো কোলেস্ট্রল বাড়ে সেগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। আনহেলদি ফুড খাওয়া উচিত নয়, ফ্রেশলি কুকড সিজনাল ফুড খাওয়া উচিত। দেখুন আজকালকার ফাস্ট লাইফস্টাইলে আমরা কি করছি, ধরুন আমরা ডাল ভাত সবজি খাচ্ছি, কিন্তু সেটা কি করছি, একদিন বানাচ্ছি 4 দিন খাচ্ছি, সেটাও কিন্তু হেলথের পক্ষে স্বাস্থ্যকর। হ্যাঁ, প্রেফারেবলি ফ্রেশলি কুক ফুড, যাতে খাবারের নিউট্রিশনটা যাতে থাকে। হ্যাঁ, যখনই একটা কাপল প্ল্যান করছে প্রেগনেন্সি, তাদের কিন্তু এইসবগুলোতে খুব বেশি মানে কেয়ারফুল থাকতে হবে। প্লাস এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, বডির এক্সারসাইজ খুব এসেনশিয়াল। যেমনি আমি বললাম, জেনেটিক্স অ্যান্ড এপিজেনেটিক্স। একটা জিনিস হয়, এগার স্পার্ম জেনেটিক্যালি 50% মায়ের কাছ থেকে ইনহেরিট করে, 50% বাবার কাছ থেকে। কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে কোনটা সুইচ অন হবে, কোনটা সুইচ অফ, ধরুন ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, কিন্তু ওয়েদার সেই বাচ্চাটার হবে কি হবে না বা কোন বয়সে হবে, ধরুন ঠাকুর দাদার হয়তো 65 বয়সে হয়েছে, বাবার হয়তো 50 বছর বয়সে হয়েছে, হ্যাঁ সেই ছেলের হয়তো 35 বছর বয়সে হয়ে যাবে, যদি তারা লাইফস্টাইল হেলদি না রাখে, স্মোকিং না বন্ধ করে। স্মোকিং এর ক্ষেত্রে কিন্তু বললেন, ড্রিঙ্কারের ক্ষেত্রে কি হয়? অ্যালকোহলও ডেফিনেটলি অ্যালকোহলও বন্ধ করা উচিত। মাকে, ফিউচার মাকে, বাবাকে অ্যালকোহল স্মোকিং দুটোই বন্ধ করা। মানে অ্যালকোহল বা স্মোকিং এর ক্ষেত্রে বাচ্চা কি বিকলাঙ্গ হতে পারে? হ্যাঁ, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু একটা অ্যালকোহল ফিটাল অ্যালকোহল সিনড্রোম আছে, যেটাতে বাচ্চার মেন্টাল রিটার্ডেশন হয়, আইকিউ লো হয়, স্কুলের পারফরমেন্স কম হয়ে যায় যদি মাদার অ্যালকোহলিক। তো ডেফিনেটলি অ্যালকোহল শুড বি স্টপ বিফোর প্ল্যানিং টু কনসিভ, মানে ইভেন বিফোর প্ল্যানিং টু কনসিভ। কনসিভ হয়ে যাওয়ার পর তো বন্ধ করতেই হবে, তার আগে থেকেও কিন্তু অ্যালকোহল বন্ধ করে দেওয়া উচিত। আজকের প্রোগ্রামে আপনাদের এখানে বললেন যে স্মোকিং এর বিষয়ে সতর্ক করার জন্য আপনাদের এখানে ব্যবস্থা আছে, ড্রিঙ্কার ব্যবস্থাও কি আছে? আছে, there are centers যেখানে অ্যালকোহল যদি কেউ বন্ধ করতে চায় তার জন্য ওষুধ আছে, মেডিকেশনস আছে, there are methods by which we can prevent alcoholism. Ma'am, do you think AI and Google health tracking apps are good, not useful? See, they have a limited use in certain things. হ্যাঁ, মানে আমাদের গাইনির ক্ষেত্রে যেমনি মেনস্ট্রুয়াল ট্র্যাকার বা ওইসব জিনিসগুলো তো ঠিক আছে, কিন্তু সব কিছু সিমটম যদি আমরা এআইকে দিয়ে তারপরে আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করি, তো মোটামুটি সবারই কিন্তু একটা মেন্টাল ডিজিজ মতন হয়ে যাবে। There are patients who are coming to me কি হয়তো সামান্য সিমটমস, সেইটা ধরুন আমাদের তো একটা 20 বছর 25 বছরের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আমরা বলতে পারছি কি তার কিন্তু সেরকম সিভিয়ার কোনো অসুখ হয়নি, কিন্তু সে কিন্তু মানে ওই একটা সিমটম নিয়ে গুগল করে এআই ওকে কি না কি বলে দিয়েছে, সেই নিয়ে কিন্তু একেবারে মানে সে যতক্ষণ না আমার কাছে এসেছে রাতভর মোটামুটি স্লিপলেস নাইট স্পেন্ড করে এসেছে। তো আমি এইটাই বলবো কি সিমটম নিয়ে কিন্তু এআইতে ঘাটাঘাটি না করাটাই বেটার। Trust your doctor, choose your doctor, and once you choose your doctor, trust your doctor, rather than depending totally on your AI for your medical needs. My good name is, I'm Dr. Irina Day, practicing consultant gynecologist and obstetrician in Manipal, Korea. Ma'am, last one question. The medical tips which Nirup said is very important. It's a blood test গুলো কেন করি? সুগারটা বর্ডারলাইন থেকে কমাতে গেলে একটু এক্সারসাইজ করবো, মিষ্টি কম খাবো, ঘুমোবো বেটার, কোলেস্টেরলটা একটু বর্ডারলাইন, আমি কি খাবার খাবো। So all these health tips add. So any investigation you do, any negative finding is also reassuring. আমার ব্লাড টেস্টটা নরমাল থেকে reassure you. যদি কিছু পজিটিভ পাওয়া যায়, we can work on it and get it better. So that is how we doctors look at it. আজ হেলথ ডে, মানে একজন মানুষের সুস্থ থাকার ক্ষেত্রে
কি কি করণীয় প্রয়োজন? এখনকার দিনে যেরকম সিচুয়েশন আছে আমরা বসে কাজ করাটা বেশি করি, তো এখন মেইন দরকার হচ্ছে প্রথমে হচ্ছে ডায়েট মডিফিকেশন বা হেলদি ডায়েট খাওয়া, এটা একটা ফ্যাট রেস্ট্রিক্টেড হেলদি ডায়েট খাওয়া। দ্বিতীয় হচ্ছে অ্যাটলিস্ট নিজের জন্য 10 থেকে 20 মিনিট সময় বার করা যাতে আমরা এক্সারসাইজ একটু করতে পারি। থার্ড হচ্ছে ওয়েট কন্ট্রোল করা, কারণ ওভার ওয়েট হলে যেটা হয় ফার্স্ট হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায়, দ্বিতীয় হচ্ছে যে হার্টের সমস্যা বাড়তে পারে, তৃতীয় হচ্ছে ব্রেনের সমস্যা বাড়তে পারে, এবং এটা খুব কমন হয় যত ওজন বাড়ে তত গাঁটের ব্যথা, হাঁটুর ব্যথা সেগুলো বেড়ে যায়। আমরা এই জিনিসগুলো অনেকটাই প্রিভেন্ট করতে পারি যদি আমরা ওয়েটটাকে কন্ট্রোল রাখি। আর ফোর্থ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। আমরা ব্লাড প্রেশারকে খুব একটা খেয়াল করি না, বা যতক্ষণ না সে একটা শারীরিক সমস্যা দেখাচ্ছে ততক্ষণ অব্দি আমরা চেক করি না। জিনিসটা করতে না কোনো ব্যথা লাগে না কিছু লাগে, জাস্ট 2 মিনিট বসতে হয়, ব্লাড প্রেশার একজন চেক করে দিল। অ্যাটলিস্ট আমরা বেসলাইন ব্লাড প্রেশারটা জানা উচিত যে আমাদের ব্লাড প্রেশার নর্মাল আছে কি। যদি বেড়ে যায়, আমাদের এখন স্ট্রেসফুল লাইফ যত, তাতে বাড়াটাই স্বাভাবিক, তাই জন্য আমরা অ্যাটলিস্ট ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল যাতে রাখতে পারি সেটা দেবো। এই 4টে জিনিস আমাদের অবশ্যই দরকার যাতে আমরা হেলদি থাকতে পারি। এবং আমাদের যেটা এখন মানে আগে যেটা আরেকটু বেশি ছিল যে সিগারেট স্মোকিং, সেটা আগে অনেক বেশি ছিল, এখন ছেলেদের মধ্যে কমছে, মহিলাদের মধ্যে বাড়ছে, এবং সেটার জন্য মহিলাদের মধ্যেও কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা বাড়ছে এবং হার্টের সমস্যাও বাড়ছে। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের যতটা কম করা যায়, স্মোকিংটা যতটা কম করা যায়, সেটাও কিন্তু আমাদের অনেকটা হেল্প করবে হেলদি থাকার জন্য। আপনার নাইট স্লিপিংটার টাইমটা? নাইট স্লিপিং টাইমটা অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স দরকার, তাতে ব্রেনটাও সুস্থ থাকে, যাতে ব্রেনটার মানে রেস্ট হয় এক, দ্বিতীয় হচ্ছে যে আমাদের বডির রেস্ট হয়, তৃতীয় হচ্ছে যে আমাদের যে স্ট্রেসফুল লাইফ সেটার থেকে অনেকটা রিলিফ হয়, প্লাস ব্লাড প্রেশার কন্ট্রোলটা অনেকটা ক্ষেত্রে ঠিক হয়ে যায়। কারণ কমনলি যাদের প্রথম ব্লাড প্রেশার বাড়ে তাদের হয়তো একটা ভালো ঘুম হলে বা একটা হালকা সিডেটিভ বা ঘুমের ওষুধ দিয়ে যদি আমরা সেটাকে ট্রিট করি, তাতে অনেকটা ক্ষেত্রেই দেখা যায় যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় সারা জীবন ওষুধ খাওয়ার থেকে। স্যার, অনেক ক্ষেত্রে কাজের জন্য অনেক মানুষ রাত্রিবেলায় ঘুমোতে পারেন না, তো সেটা কি দিনের ঘুমানো মানে শরীরের পক্ষে কতটা হানিকারক? দিনে ঘুমানো, দেখুন আমরা ডায়ারনাল ভেরিয়েশন বলে, সেটা হচ্ছে আমরা দিনে জেগে থাকি রাত্রে ঘুমাই, কিন্তু সেটা যদি হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে তার নাইট শিফটই চলছে, হয়তো সে 6 মাস ধরে নাইট শিফটই করছে, তাতে আমাদের বডি অ্যাডাপ্ট করে যায়। শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। ওটা যদি হ্যাবিট হয়ে যায়, সে যদি তারপরে দিনের বেলাও 6 থেকে 7 ঘন্টা ঘুমায়, সেটা তার জন্য কিন্তু হেল্পফুল। Sir, one question. Students and workers. Okay. So, what is a good way to protect the eyes, like all screen times, like all day? না, একটা হচ্ছে